চাকরির বয়সীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেই প্রসঙ্গে বিস্তারিত জানবো সহকর্মী ইশতিয়াক ইমনের কাছ থেকে। ইশতিয়াক ইমন, সেখানকার কি অবস্থা দেখছেন, সর্বশেষ আপডেট জানাবেন আমাদের। দেখুন খালিদ, ৩৫-এর দাবিতে যারা আন্দোলন করে আসছিলেন তারা শাহবাগে বেলা ১২টা থেকে জড়ো হচ্ছিলেন। ১টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগে পুলিশের একটি ব্যারিকেড ভেঙে, পরিবাগে আরও একটি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে, রাষ্ট্রীয় উপভবন যমুনা যেটি ছিল, সেখানে তারা অবস্থান নেন এবং এখানে এসে বসার পরেই পুলিশের একটি দল এসে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আমরা একজনকে টিয়ার শেলে আহত হতে দেখেছি, একজন রাবার বুলেট তার পায়ে লেগেছে, দুজনকে আমরা আহত হতে দেখেছি। এখনও তারা অবস্থান করছেন। একদিকে পুলিশের ব্যারিকেড রয়েছে, অর্থাৎ মিন্টু রোডের দিক থেকে যে সড়কটি এসেছে সেখান থেকে পুলিশ একটি ব্যারিকেড দিয়ে রেখেছে। উল্টো দিক থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে আর্মির সেনাবাহিনীর 3টি গাড়ি এসেছে, তারাও বিপরীত দিকে অবস্থান নিয়েছে। মাঝখানে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের মূল ফটকেই কিন্তু এই যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা অবস্থান করছেন। একই সাথে পিআরের যারা সদস্য রয়েছেন, মূলত প্রধান উপদেষ্টার যারা সেনাবাহিনীর ভেতর থেকে যারা নিরাপত্তার দায়িত্ব দেবেন তাদের সংখ্যাও কিছুক্ষণ আগে বৃদ্ধি করা হয়েছে এবং তারা ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াই আপনি জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে কিন্তু প্রচুর নিরাপত্তা রাখা হয় এখানে এবং সেভাবেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং একই সাথে পুলিশ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই আশেপাশে আছেন এবং তাদেরকে প্রথমে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছিল, তাতে আমরা দুজনকে আহত দেখেছি। আমরা একটু একে একে কথা বলতে চাই, যারা এখানে চাকরির প্রত্যাশী আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এখনকার পরিস্থিতিটি আপনাদের আসলে কীরকম? ভাই, অত্যন্ত দুঃখের ভিতর জানাচ্ছি এখনকার পরিস্থিতি। বিশ্বাস কেউ করুক আর না করুক, আপনি আমার সাথে দেখেন, আমার ভিডিও আছে, আমার এক ভাইয়ের আমার সামনে গুলি লাগে, পায়ে রক্ত হয়েছে, আটটে পানা চিতে পড়ছে। কেন? আমরা তো আসছিলাম একটা ন্যায্য দাবির জন্য। তাহলে কেন আমাদেরকে পুলিশে গুলি করবে? পুলিশ বছর টিয়ার মারতে পারে, মারছে, ঠিক আছে, পুলিশ বাড়াচ্ছে পারে, বাড়ছে, লাঠি পিটা বাড়ছে, কিন্তু আমরা পুলিশের গায়ে কখনো হাত দিই নাই। আমরা অহিংসভাবে আমাদের রাজপথ দিয়ে আমরা চলে যে পর্যন্ত আসছি, আমাদের মৃত্যুকে আমরা হাতে নিয়ে চলেছি আমাদের একটা ন্যায্য দাবির জন্য। আজ অত্যন্ত ভারাক্রান্ত নিয়ে বলছে। আমরা দেখেছি এখানে এসেছেন, ওনারা কি আপনাদের সাথে কথা বলেছেন? সেনাবাহিনীর সদস্য আমি দেখাচ্ছি ভিডিও, আমার সামনে আমার বাইকে আমার হাতে নিয়ে দেখাচ্ছি। ভাই দেখেন, আপনাদের সামনে, আপনার মানবতার, আপনার বাঙালি, আপনার চান না বাঙালি করে হতে হোক, একটা মানুষ মারা যাক, কিন্তু আপনাদের সামনে পুলিশ গুলি করতো, ওই আপনারা তো কোনো ব্যবস্থা নেন নাই, আপনারা তো কিছু করেন নাই। আপনারা দেখেছেন আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শাহবাগে ছিলাম। শাহবাগ থেকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পুলিশের অন্তত 10টি ব্যারিকেড ভেঙে আমরা যমুনার সামনে এসে হাজির হয়েছি। এখানে আসার পর আমাদের এই পুলিশে অনেকেই টিয়ার শেল মেরেছে, গুলি মেরেছে, অনেকে আহত হয়েছে, আমিও আহত হয়েছি। আজকে বলতে চাই, আমরা সরকারের কাছ থেকে অবশ্যই একটা সুরাহা দিয়ে যেতে চাই। আপনার প্রশ্নের জবাবে বলতে চাই, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস আমাদেরকে দেওয়া হয় নাই। স্পষ্ট ভাষায় বলবো, সারা বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো, অবস্থান করব, প্রয়োজনে মরে যাব, তবু এখান থেকে যাব না ইনশাল্লাহ। আমরা শুনছিলাম, আমরা একটু নারী এখানে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারাও অনেকে এসেছেন, আহত হয়েছেন 2-1 এরকম শুনেছি। আমরা একটু কথা বলতে চাই, কিসের দাবিতে আপনারা এখানে এসেছেন, এখন কি পরিস্থিতি? আমরা 35-এর দাবি নিয়ে এখানে আসছি। এখন তো অবস্থা ভয়াবহ, পুলিশ আমাদেরকে অযথা গুলি, আমাদের উপর গুলি চালাচ্ছে। জি না, আমরা কোনো ধরনের সংঘর্ষ করিনি, বরং তারাই আমাদের উপর গুলি চালিয়েছে। খালি শুনছিলেন যে পুলিশের অবস্থান যদি আমি আপনাকে একটু দেখাই, এখনও কিন্তু পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের যারা সদস্য রয়েছেন তারা এই দিকটাতে রয়েছেন। বাসভবন যমুনার সামনে
এখনও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা আছেন, অর্থাৎ আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করবেন তারা সবাই কিন্তু এখানে আছেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় যে চাকরির বয়সসীমা, এর আগে যখন তারা শাহবাগে কিছুক্ষণ আগেই যখন তারা কথা বলছিলেন তখন কিন্তু তারা মূলত উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তিনি যখন উপদেষ্টার পদে ছিলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টকশো সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি চাকরির বয়স 35-এর পক্ষে ছিলেন। কিন্তু উপদেষ্টা হওয়ার পরে তিনি আসলে এই বিষয়টিকে কর্ণপাত করছেন না, বা তাদের সাথে এই যে তাদের প্রতি একটি সিম্প্যাথি এর আগে ছিল সরকার পতনের আগে, এখন সেটি তাদের পক্ষে নাই, এমন অভিযোগ তারা করছেন। আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখাতে চাই যে এখানের এখনকার একেবারেই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই প্রধান ফটকটি বন্ধ রয়েছে, এবং শিক্ষার্থীরা বলছেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো প্রতিনিধি অথবা প্রধান উপদেষ্টা যদি নিজে আসেন তাহলে আসলে বা কোনো আশ্বাস যদি তাদের দেওয়া হয় সেটি তারা মেনে নেবেন এবং সেই কথা শুনবেন, কিন্তু এর আগে তারা আসলে কোনোভাবেই এখান থেকে সরবেন না। সেনাবাহিনীর আরও গাড়ি এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য যারা আইন শৃঙ্খলায় দায়িত্বে রয়েছেন এবং যেহেতু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই কেপিআই এলাকায়, যেহেতু এটিকে এই জায়গাটি প্রধান উপদেষ্টা থাকেন, সরকারের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এখানে থাকার কারণে তাই সেই নিরাপত্তাটা ধরে রাখা রাষ্ট্রের জন্য বড় দায়িত্ব, এবং আইন শৃঙ্খলায় যারা দায়িত্বে রয়েছেন সে কারণে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে এখানে হাজির হয়েছেন। পুলিশের সাথে টিয়ারশেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ যতটুকুই হয়েছে পুলিশ করেছে, সেখান থেকে পুলিশ এখন কিছুটা বন্ধ অবস্থা অর্থাৎ নীরব একটি জায়গাতে রয়েছে। সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে উল্টো দিক থেকেও তারা এসেছেন, অর্থাৎ দুদিক থেকেই সেনাবাহিনীর সদস্যরা আছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এই অবস্থানে কিছু শিক্ষার্থীরাও যাচ্ছেন। আমরা যদি একটু ক্যামেরা পার্সনের সহযোগিতায় দেখাতে চাই যে কিছু শিক্ষার্থীরাও সেনাবাহিনী সদস্যদের কাছে যাচ্ছেন, তারা তাদের কাছে বিষয়টি তুলে ধরছেন যে কেন তাদের উপরে গুলি চালানো হলো, কেন রাবার বুলেট নিক্ষেপ করা হলো, এই বিষয়গুলো নিয়ে তারাও কিন্তু সেনাবাহিনীকে বিষয়টি পরিস্থিতিটি বোঝানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য যারা রয়েছেন তারা এরই মধ্যে চলে এসেছেন। পুরো সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে, এই এলাকায় যারা পথচারী রয়েছেন তারা পায়ে হেঁটেও খুব বেশি একটি এলাকা দিয়ে চলাচল করছেন না, এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরাও এখানে আছেন, তারা সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এবং একটু কথা বলতে চাই, কি বিষয় বললেন? যে আমরা ওনাদের জিজ্ঞেস করি যে আমরা তো সহিংস আন্দোলন করতে চাই, আমরা তো কোনো এখানে মারামারি করি নাই, ঢিল মারি নাই, মানে যমুনাতে আঘাত করি নাই, কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে আঘাত করি না, তাহলে আমাদেরকে কেন টিয়ারশেল মারা হলো, আমাদেরকে কেন গুলি করা হলো? আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে, গুলি খাইছে, হসপিটাল নিয়ে গেছে, কয়েকটা ভাই এখানে আছে আহত। টিয়ারশেল মানে আমার নিজেরই মুখের অবস্থা খুব খারাপ, একদম সারা মুখ জ্বলতেছে। কেন? তাহলে আমাদের বলতেই হয় যে এটা কি আমাদের সেই স্বৈরাচারী সরকারের সদস্য? আমরা সেই সরকারকে উচ্ছেদ করেছি, আমাদের সরকার আছে যে ছাত্র জনতা কথা, আমরা সেই রক্ত দিয়ে আমরা যে সরকারকে বসিয়েছি, রক্ত দিয়ে যে উপদেষ্টাকে বসিয়েছি, তাহলে আমাদের সেনাবাহিনী সদস্যদের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা। আমরা সেই চিত্রটিও দেখতে চাই যে যারা এখানে আন্দোলন করছেন, যারা চাকরি প্রত্যাশী, চাকরির বয়সসীমা 35-এর দাবি তারা করে আসছেন, এবং তারা বলছেন যে কেন গুলি করা হলো সেই বিষয়টি সেনাবাহিনীর কাছ থেকে তারা, গোয়েন্দা সংস্থার একজন সদস্য আছেন এখানে, সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তাদেরকে দেখানো হচ্ছে যে কেন তাদেরকে এই গুলি করা হলো এবং তাদের উপরে কেন রাবার বুলেট নিক্ষেপ করা হলো। তারা একটি যৌক্তিক দাবিতে এসেছেন, যৌক্তিকভাবে তারা সমাধান চান, এবং তারা বলছেন যে গত সরকার যেরকম ফ্যাসিলিটি আচরণ করেছে, যে কোনো আন্দোলন নিয়ন্ত্রণে গুলি, রাবার বুলেটের ব্যবহার করা হয়েছে, সেটি যদি বন্ধ না হয় তাহলে তারা বড় পদক্ষেপ নেবেন। তার কিছুদিন আগেই বহুল ক্ষমতাধর সরকারকে হটিয়ে তারা এই আন্দোলনে জয়ী হয়েছেন, এবং এখন যদি এরকম ব্যবস্থাপনা হয়, তাদের সাথে আচরণ করা হয়, সেক্ষেত্রে তারাও আসলে কঠোর ধরনের আলোচনা যাবে, কঠোর ব্যবস্থা যাবে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিছুটা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের গায়ে কেউ হাত দিবে না, এই আশ্বস্ত তারা হয় কিছুটা পাচ্ছেন, যে কারণে তারা এখনও এই আন্দোলনটি করে যাচ্ছেন। আমরা একটু প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনে কিছু শিক্ষার্থী বসে পড়েছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা এখন অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কার্যত প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেতরে বা বাইরে প্রবেশ করার মতো যে পথটি, সেটি এখন বন্ধ রয়েছে। পুরো রমনার যে সড়কটি রয়েছে, মিন্টু রোডকে ঘিরে কাকরাইল মসজিদের সামনে দিয়ে রমনার ভেতর দিয়ে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনা, আপনি দেখতে পাচ্ছেন যে শুয়ে পড়েছেন অনেকেই, আসলে তারা বলছেন যে আমৃত্যু অবস্থানে যাবেন। আমরা একটু কথা বলতে চাই, এখন কি অবস্থা আপনাদের? ভাই আমরা 35-এর জন্য দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করছি, জানেন।
বিভিন্ন সময়ে এই আন্দোলন আমাদের সংসদ অধিবেশনে উঠেছে, কিন্তু এর বাস্তবসম্মত কোনো সুরাহা আসেনি। আমরা আজকে গুলি খেয়েছি, আজকে আমরা মার খেয়েছি, আমরা এই আন্দোলন বাস্তবায়ন না করে যাব না। প্রয়োজন আমরা এভাবে শুয়ে থেকে গুলি খাবো, জীবন দিয়ে দেবো, আমরা আন্দোলন না ছেড়ে যাবো না, একটাই কথা আমাদের। শুনছিলেন যে তারা যে দাবিগুলো করছেন, অনেকেই শুয়ে পড়েছেন এবং তারা বলছেন এর আগে উপদেষ্টাদের বা বিভিন্ন পর্যায় থেকে আপনাদের দাবিটির পক্ষে একটা যৌক্তিক সমর্থন ছিল, আমরা দেখেছি আমাদের সরকারের পক্ষে। এখন আসলে কি পরিস্থিতি? যেহেতু এই দাবি যৌক্তিক, আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে স্যার, আমরা গণ অভ্যুত্থান ঘটিয়ে আপনাকে আমাদের দেশের জনগণের সরকার হিসেবে নির্বাচিত করেছি। আপনি আমাদের জনগণের পাশে থাকবেন। জনগণ 35 চায়, আপনি 35 করে দিয়ে জনগণের আপনার প্রতি যে ভালোবাসা জনগণের বেড়ে যাবে। আমরা চাকরি চাচ্ছি না, আমরা দেশ সেবা করার সুযোগ চাচ্ছি, আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ চাচ্ছি। আপনি আমাদের পাশে থাকবেন। যে পরিস্থিতি এখন এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই দাবিটি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আসলে অবস্থান করবেন। দুদিকে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এখনো দেখেন সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, যদিও তারা আশ্বাস দিচ্ছেন যে তারা কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এটি তারা হতে দিবেন না। পুলিশের পক্ষ থেকে যে গুলি চালানো হয়েছে, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে,